দেখো, একদিন ভিডিওর গ্যাপ থাকলে কি হয়, প্রচুর আপডেটের পাহাড় এসে জমা হয়ে যায়। আজকে অনেক কিছু কথা বলার রয়েছে, কারণ প্রচুর অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং মোহনবাগান ফ্যানেদের যে ডিমান্ড এতদিন ধরে ছিল এবং যেটা নিয়ে 26 জুন, আজ থেকে প্রায় এক মাস আগে কথা বলেছিলাম, ব্যাকআপ গোলকিপার। এবং সেদিনও বলেছিলাম যে এই অপশানটা নিয়ে হয়তো কারোর সাথে মতবিরোধ হতে পারে, বাট ডিপলি চিন্তাভাবনা করলে দেখা যাবে যে কতটা ইম্পর্ট্যান্ট সেই প্লেয়ার। এবং সেখানে রিপ্লাইতে কমেন্ট বক্সে ম্যাক্সিমাম পজিটিভ রেসপন্স এসেছিল যে হ্যাঁ, একটা লঙ্গার পিরিয়ডের কথা ভাবলে এবং সিজনের দিকে তাকালে কোথাও এই অপশনটাই মোহনবাগানের জন্য বেস্ট ব্যাকআপ অপশন হতে পারে। সেই প্লেয়ারের আজকে অফিসিয়াল সিগনেচারের পর অ্যানাউন্সমেন্ট হয়েছে, অবশ্যই কথা বলবো। তার পাশাপাশি আরও কিছু মেগা অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং অবশ্যই দুটো ক্লাবের কিছু ইঞ্জুরি আপডেটস রয়েছে এবং ইস্টবেঙ্গল ক্লাবের 6th ফরেনার, ফাইনাল ফরেনার কবে আসবে, কত দিনের মধ্যে টিমে যোগ দেবে, কি কি আপডেটস রয়েছে, কি কি ইনফরমেশন পাওয়া যাচ্ছে, সব কিছু শেয়ার করার চেষ্টা করব। প্রথমে দুটো ক্লাবের একটু চোট আঘাত নিয়ে কথা বলা যাক। মোহনবাগান, সেখানে ইয়াং প্লেয়ার টংসিন রিজার্ভ টিম থেকে চোট পেয়েছে, গুরুতর চোট ছিল। আপাতত তার সার্জারির খবর আসছে এবং বেশ কিছু মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে, রিকভারি সেশন কাটিয়ে তাকে আবারও ফুটবলে ফিরতে হবে। ভালো প্লেয়ার। এই সিজনে যে ম্যাচ মোহনবাগান এখনও অবধি সিএফএলে জিতেছিল, সেখানে একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সিতে অসাধারণ গোল করেছিল এই টংসিন। তো তাকে হারানোটা মোহনবাগানের ক্রিয়েটিভ ফুটবলে একটা বড় ক্ষতি হয়ে গেল ইউথ টিমটার ক্ষেত্রে। আর সিএফএলে যা পারফরমেন্স হচ্ছে সেটা আলাদা করে আর বলার কিছু বাকি রাখে না, কারণ সেখানে ওর্স্ট পারফরমেন্স আপাতত মোহনবাগানের চলছে। এখনও অবধি যে খেলা মোহনবাগান তুলে ধরেছে, খুব একটা ভালো কিছু এখনও অবধি কেউ দেখাতে পারেনি যে বিরাট কিছু হতে পারে মোহনবাগানের এই টিমটা সিএফএলে বিরাট কিছু করবে। উল্টো দিকে ইস্টবেঙ্গল বা মোহামেডান স্পোর্টিং যেভাবে খেলছে, যেভাবে তাদের জয়ের রথ এগিয়ে যাচ্ছে, যেভাবে তাদের পারফরমেন্সের গ্রাফটাও দিনের দিন ওপরের দিকে উঠছে, সেখানে মোহনবাগানের পারফরমেন্সের গ্রাফ কিন্তু নিচের দিকে নামছে। এবং এখানে সবাই এক এবং একমাত্র দায়ী করছে নতুন আসা কোচ ডেগি কার্ডোজোকে, যিনি এখনও অবধি টিমটাকে শেপে আনতে পারেননি। ডিফেন্সিভ অর্গানাইজেশন থেকে শুরু করে মাঝমাঠে বল হোল্ডিং কোনোটাই এখনও তিনি ঠিকঠাক করে উঠতে পারেননি। শুধুমাত্র একটু আশার আলো যে ফরওয়ার্ডে দু চারটে প্লেয়ার ভালো খেলছে, সেই কারণে কিছু ম্যাচে গোল হচ্ছে বা এগিয়ে গিয়েও সেই লিড আর ধরে রাখতে পারছে না। অর্থাৎ অ্যাটাকের জায়গাটা মোহনবাগান ইউথ টিমে খুব একটা প্রবলেমের জায়গা না, বাট ডিফেন্স আর মাঝমাঠ ভীষণভাবে কিন্তু অফুল পারফরমেন্স দিচ্ছে আন্ডার ডেগি কার্ডোজো। একটা ভালো রকম রিভ্যাম্প না হলে এই সিজনটা খুব বেশি কিছু আশা করে লাভ নেই। খারাপ থেকে খারাপতর একটা সিজন যেতে পারে মোহনবাগানের। উল্টো দিকে যেটা বললাম যে ইস্টবেঙ্গল আর মোহামেডান স্পোর্টিং, তারা মোটামুটি চ্যাম্পিয়ন হওয়ার মতো এখনও অবধি পারফরমেন্স ধরে রেখেছে এবং লাস্ট অবধি তারা সেই পারফরমেন্সটা ধরে রাখতে পারবে, তাদের প্লেয়াররা এতটুকু অন্তত শো করতে পেরেছে। বাট হ্যাঁ, ইন ফিউচার ডুরান্ড কাপে যখন ম্যাক্সিমাম কিছু প্লেয়ারকে টিমে তুলে নেওয়া হবে সিনিয়র টিমে, বা পরবর্তী সময় আইএসএলে যদি কেউ কেউ ডাক পায়, তখন কতটা এই পারফরমেন্সের গ্রাফটা ধরে রাখতে পারে প্লেয়াররা, সেটাই হবে আসল টেস্টের জায়গা। দ্বিতীয় যেটা, সেটা অবশ্যই ইস্টবেঙ্গলের কিছু ইঞ্জুরি আপডেটস রয়েছে। কিছু হ্যাঁ সিরিয়াস ইঞ্জুরি আপডেট রয়েছে, আর কিছু খুব সামান্য একদম ধাক্কাধাক্কি ঠোকাঠুকি কনুয়ে ব্যথা, সেটাকেও সিরিয়াস ইঞ্জুরির লিস্টে ফেলে দেওয়া হচ্ছে এবং সেখানে প্যানিক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমি সেই নাম নিয়ে আলোচনা করব না। প্রথম যে নামটা সিরিয়াস ইঞ্জুরি লিস্টে রয়েছে, সেটা গত কয়েকদিন ধরে রয়েছে, সেটা হচ্ছে নিশু কুমার। হঠাৎ করে কিছু না, অনেক দিন ধরেই কিন্তু নিশু কুমার তার ইঞ্জুরি সেশনটা কাটাচ্ছে এবং ফাইনালি যে আপডেটটা পাওয়া যাচ্ছে যে নিশু কুমারকে কিন্তু আর কলকাতায় রাখা হয়নি, তাকে বাড়িতে পাঠানো হয়েছে রিহ্যাব, রেস্ট এবং রিকভারির জন্য। এবং সেখানে আরও একটা এর সাথে গুঞ্জন রয়েছে, যদিও সেটা খুব একটা কনফার্মেশনের জায়গাতে রিচ করেনি অন্তত ক্লাব লেভেল থেকে, যে নিশু কুমারের বদলি হিসাবে বা বলা ভালো যে আরও একজন প্লেয়ার ব্যাকআপ সাইড ব্যাক হিসাবে ইস্টবেঙ্গল খোঁজাখুঁজি করছে। এখনও অবধি সেটার খুব একটা কনফার্মেশন আসেনি। আর আইএসএল থেকেও সেই প্লেয়ার যে আসবে এরকমও কোনো নিশ্চয়তা নেই। হতে পারে আই লিগ থেকে কোনো ভালো প্রমিসিং প্লেয়ারকে ইস্টবেঙ্গল নিতে পারে, কিন্তু যে কটা ম্যাচ এখনও অবধি ইস্টবেঙ্গল প্র্যাকটিস ম্যাচ খেলেছে, রিসেন্টলি আর্মি রেডের এগেনস্টেও খেলেছে, সেখানে 3-1 ইস্টবেঙ্গল হেরেছে। এই প্রত্যেকটা ম্যাচে কিন্তু লেফট ব্যাক অপশনটাতে কোচ কার্লোস কুয়াদ্রা তিনি ইউজ করেছেন মার্ক জোথান পুইয়াকে। যে মার্ক জোথান পুইয়া লাস্ট সিজনে হায়দ্রাবাদের হয়ে পুরো সিজনটাই বলা চলে 90% টাইম গেম টাইম পেয়েছিল লেফট ব্যাক হিসাবে এবং সেখানে নিজেকে প্রুভ করেছিল যে হ্যাঁ, হি ইজ এ কোয়ালিটি লেফট ব্যাক। ও ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারে, বাট লেফট ব্যাকটাই ওর কাছে সবথেকে যে বড় প্লাস পয়েন্ট, সেটা হায়দ্রাবাদে দেখিয়েছিল এবং এখনও অবধি কার্লোস কুয়াদ্রা তিনি কিন্তু তাকে লেফট ব্যাকেই ইউজ করছেন। আর নিশু কুমারের পাশাপাশি কিন্তু এর থেকে বেশি ইঞ্জুরি আপডেট আর কারোর জন্য নেই। যারা রয়েছে তারা হালকা নিগল বা হালকা সমস্যা রয়েছে, রিকভারি সেশনের মধ্যে রয়েছে। খুব একটা কার্লোস কুয়াদ্রা তিনিও রিস্ক নেননি, যেমন প্রভাত লাকড়া সেও একটা হালকা রিকভারির মধ্যে দিয়ে যাচ্ছে, ক্লেটন সিলভা সেও একটা হালকা রিকভারির মধ্যে দিয়ে যাচ্ছে। এর বাইরে খুব বেশি কিছু না। আর
কয়েকটা প্র্যাকটিস ম্যাচ খেলতে গিয়ে বা ট্রেনিং সেশনে ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, কারো হয়তো কনুয়ে লাগছে, কারো মুখে লাগছে, কারো দাঁতে লাগছে, কারো পেটে লাগছে, এটাকে খুব একটা ওই ইঞ্জুরির লিস্টকে এত বড় করে দেখানোর মানে হয় না বা প্যানিক তৈরি করার মানে হয় না। প্রি সিজন টুর্নামেন্ট যখন হয় তখন এই ধরনের ছোটো ছোটো সমস্যা লেগে থাকে। বড় সমস্যা এখনও অবধি যা কিছু আপডেট সেটা নিশু কুমারের ক্ষেত্রে রয়েছে, আমি অন্তত যতটুকু জানি ততটুকুই শেয়ার করলাম। নাও নেক্সট কিছু প্লেয়ার অ্যানাউন্সমেন্টের আপডেট দেওয়ার রয়েছে, কারণ আজকাল ধরে প্রচুর প্লেয়ারের অ্যানাউন্সমেন্ট হয়েছে, যার মধ্যে মেজর কিছু শেয়ার করি। এক হচ্ছে স্টিফেন এজে, সে আবারও জামশেদপুরের জার্সিতে ফিরেছে। 2020-21 সিজনে জামশেদপুরে খেলে গেছিলো, তারপরে আবারও স্কটল্যান্ড, ইংল্যান্ড বহু জায়গা কাটিয়ে জামশেদপুর আবারও ফিরে আসছে। তো জামশেদপুরে এই সিজনে দুজন প্লেয়ারের জামশেদপুরে ফিরে আসা হলো। এর আগে জর্ডান মারেকে ফিরিয়েছিল, অ্যান্ড সেকেন্ড প্লেয়ার হিসেবে স্টিফেন এজেকে ওরা ফিরিয়ে আনলো। নেক্সট যে প্লেয়ারের কথা বলবো সেটা হচ্ছে রেনিয়ার ফার্নান্ডেজ, তারও ফিরে আসা হলো। একটা সিজন বাদে আবারও সে গোয়া থেকে লোনে ওড়িশা এফসিতে ফিরেছে, সেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়েছে। নেক্সট যে প্লেয়ার, সেই প্লেয়ার অবশ্যই আরমান্দো সাদিকু, এফসি গোয়াতে সই করেছিল। অনেকটা টানা পড়েনের পর, অনেক কটা ক্লাবের অফার অনেক কিছু কাটিয়ে তারপর ফাইনালি এফসি গোয়াতে সই করেছিল। আজকে তাকে অফিসিয়ালি আনভেল করা হয়েছে, এবং এফসি গোয়ার সেই যে পুরনো ট্র্যাডিশন, অন্যকে ট্রোল করে খোঁচা মেরে আবার অনেক দিন পর এফসি গোয়ার অ্যানাউন্সমেন্টে সেরকম দেখা গেল। কারণ এই প্লেয়ারটাকে নিয়ে তো অনেক রুমার ছিল, প্রথমে পাঞ্জাব, তারপর কেরালার চেষ্টা করা, অফিসিয়ালি চেষ্টা করা, বাট ফাইনালি সবাইকে টপকে এফসি গোয়া তাদের টার্গেটকে ফুলফিল করতে পেরেছে, সাদিকুকে নিয়ে গেছে। এবং আমরা অপেক্ষা করে রয়েছি সাদিকুর মতো একদম পারফেক্ট একজন বক্স স্ট্রাইকার, পেছন থেকে ভালো প্লে মেকার পেলে, ভালো বল সাপ্লাই পেলে, নিজেকে খুব একটা পেছনে নেমে এসে বল তৈরির কাজ না করতে হলে কত বেশি গোল করতে পারে, কত বেশি গোল কন্ট্রিবিউশন রাখতে পারে, সেটার দিকে আমরা তাকিয়ে রয়েছি পার্সোনালি। নেক্সট যে প্লেয়ারের কথা বলবো, সেই প্লেয়ার কিন্তু অবশ্যই ফ্রেঞ্চ ডিফেন্ডার আলেকজান্ডার কোয়েপ। এই প্লেয়ারকে কেরালা ব্লাস্টার্স এফসি সই করিয়েছিল বেশ কিছুদিন আগে, রিপোর্ট বেরিয়েছিল, আইএফটিএনএমের তরফ থেকে ব্রেক করা হয়েছিল। সেই প্লেয়ারকে আজকে অফিসিয়ালি ওরা অ্যানাউন্স করে দিয়েছে, 1 বছরের চুক্তিতে আলেকজান্ডার কোয়েফ কিন্তু কেরালাতে সই করেছে। বেশ কিছু ভালো ভালো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে, 2-3টে সিজন লিগ ওয়ান মানে ফ্রেঞ্চ লিগ ওয়ানে খেলেছে, একটা সিজন লা লিগাতে খেলেছে গ্রানাদার হয়ে, এবং রিসেন্টলি মানে এই 2022-23 সিজনেও কিন্তু ওর লিগ ওয়ানে খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। এবং বিভিন্ন ক্লাবে খেলার পাশাপাশি ফ্রান্সের যে যুব দলগুলো রয়েছে আন্ডার-19 থেকে একদম আন্ডার-23 অবধি, সেখানে কিন্তু ও খেলেছে, বাট সিনিয়র টিমে ডাক পায়নি। ওর ব্যাচে থাকা বিভিন্ন প্লেয়ার বর্তমানে সিনিয়র টিমে খেলছে বা এর আগে খেলেছে, বাট ওর কাছে ডাক আসেনি। কারণ একটাই যে ও নিজের ক্লাব কেরিয়ারটাকে স্মুথলি ধরে রাখতে পারেনি, কন্টিনিউয়াসলি টপ ডিভিশনে খেলা এটা হয়নি। বাট হ্যাঁ, সেকেন্ড ডিভিশন খেললেও এমন কিছু ক্লাবে খেলেছে যেটা যথেষ্ট ভালো ক্লাব। 32 বছর 32.5 বছর বয়স, তাকে আপাতত কেরালা কিন্তু সই করিয়েছে। আমার কাছে এটা একটা ডিসেন্ট সিগনেচার। মার্কো লেসকোভিচকে যখন রিপ্লেস করা হচ্ছে তখন প্রায় তার মানের একজন প্লেয়ারকে নিয়ে আসা হচ্ছে খাতায় কলমে। এবার মার্কো লেসকোভিচ কিন্তু কেরালার হয়ে পারফরমেন্স করে বুঝিয়েছিল যে হোয়াট ইজ লেসকোভিচ, তো সেই জায়গাটাও ফিলফিল করতে আসছে। আমার মনে হয় যে একটা ভালো সিগনেচার, এবং আগামী দিনে মার্কো লেসকোভিচের পজিশনটাও খুব ভালোভাবেও ফুলফিল করতে পারবে। যাই হোক, এই পার্টটার পর অবশ্যই যেটা নিয়ে মেন কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানের ব্যাকআপ গোলকিপার ঘর ওয়াপসি হয়েছে একজন প্লেয়ার, ধীরাজ সিং মৈরাংথেম। মোহনবাগান থেকে চলে গেছিলো একটা সময়, এবং গেছিলো একটা রিজনে, সেটা হচ্ছে গেম টাইম ইস্যু। আমরা জানতাম সেই সময়ে দাঁড়িয়ে অরিন্দমের মতো প্লেয়ার অসাধারণ খেলছে, এবং যে জায়গাটাতে ধীরাজের কোথাও এক্সপেকটেশন ছিল যে আমি ফার্স্ট চয়েস গোলকিপার হতে পারবো এরকম একটা টিমে, বা আমি গেম টাইম পাবো, সেখানে কিন্তু অরিন্দমের পারফরমেন্স পুরোপুরি ওকে বেঞ্চে ঠেলে দেয়, এবং গেম টাইম ছিল না বলতে গেলে। এবং সেখান থেকে ও মুভ করে গোয়াতে, এবং গোয়াতে গিয়ে কিন্তু ভালো চান্স পায়। গোয়াতে গিয়ে এফসি চ্যাম্পিয়ন্স লিগের টিমে যথেষ্ট ভালো পারফরমেন্স করে, ওকে নিয়ে আলোচনা হয়। গোয়ার পারফরমেন্সের থেকে অনেক বেশি করে ধীরাজের পারফরমেন্স নিয়ে আলোচনা হয়। আমরা মনে করতে শুরু করি চলো ধীরাজ আবারও মেন স্ট্রিম ইন্ডিয়ান ফুটবলে ফিরে আসছে, ন্যাশনাল টিমে যে হারিয়ে যাওয়া কল সেটা ওর কাছে ফিরতে শুরু করে। বাট ইন দ্য মিন টাইম যখন আর্শদীপ সিং গোয়াতে সই করলো, তখন বুঝতে পারা গেল যে ওর সাথে আবারও একটা গেম টাইমের কিন্তু ক্লাস হতে চলেছে। এবং আর্শদীপকে সই করানোর পর আর্শদীপ কিছু ম্যাচ বেঞ্চে বসে থাকে, ধীরাজ খেলতে থাকে। তারপর কি হয়, ধীরাজকে আর্শদীপ রিপ্লেস করে দেয়। ধীরাজ আস্তে আস্তে গেম টাইম লস করতে থাকে। লাস্ট সিজনে আবারও কিছু ম্যাচে গেম টাইম ফিরে পায়, কিন্তু হ্যাঁ, ও ক্লাব ছেড়েছে বা এক্সটেনশন নেয়নি, তার একটাই রিজন, সেটা হচ্ছে ও এমন একটা ক্লাবে যাবে সেখানে গিয়ে গেম টাইম পাবে। বাট হ্যাঁ, বেশ কিছু অফার ছিল ওর কাছে, সেগুলো হয়তো খুব একটা সুটেবল ছিল না। ফাইনালি মোহনবাগানের অফারটা ওকে ক্লিক করেছে, ও ফাইনালি আবারও মোহনবাগানে সই করেছে। এবার এখানে আমার দুটো বিষয় বলার রয়েছে। 26শে জুন যেদিনকে ভিডিও আমি বানিয়েছিলাম যে 3জন প্রবাবল ব্যাকআপস নিয়ে, তার মধ্যে একটা তো এসেই গেল। সেখানে আমি এই কথা বলেছিলাম যে এই নামটা কোথাও হয়তো একটা হেলদি ডিবেটের সৃষ্টি করতে পারে, অ্যান্ড সেটা হওয়া উচিত। কারণ এমন একটা প্লেয়ার যাকে তুমি যে কোনো আইএসএল টিমে ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে দেখার মতো
চিন্তা ভাবনা করো, তার মধ্যে সেই পোটেনশিয়াল রয়েছে। আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে সে কিন্তু পোটেনশিয়ালটা দেখিয়ে আজকে এই জায়গাতে এসে রিচ করেছে। কেরালা ব্লাস্টার্স, এটিকে, তারপর মোহনবাগান, তারপর গোয়া, বিভিন্নভাবে কিন্তু তার জার্নি আমাদের সেই কথা বলে। কিন্তু হ্যাঁ, এটাও ভাবা দরকার যে মোহনবাগানে যদি তুমি ভিসাল কাইথের গোলকিপার হিসাবে কাউকে ভাবো, তাহলে কিন্তু সেই নামটা খুব ইয়াং, প্রমিসিং, খুব ভালো প্লেয়ার, আগামী দিনে ইন্ডিয়ার বেস্ট হতে পারে, এরকম নাম কিন্তু এই মুহূর্তে মোহনবাগানে দরকার নেই। ভিসাল কাইথ একাই 100, কিন্তু তার পেছনে এমন একজন গোলকিপার দরকার যে রেডিমেড গোলকিপার, যে ভিসাল কাইতের জায়গাটা ইমিডিয়েটলি একটা ম্যাচে গিয়ে নিয়ে নেবে, কোনোভাবে সে ব্লান্ডার করার মতো সিচুয়েশন তৈরি করবে না, অন্তত তার প্রোফাইলটা তার হয়ে এমন কথা বলছে। আমি কিন্তু 26 তারিখে এই ধরনের ডিসকাশনটা করেছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে ফ্রি প্লেয়ার বা কন্ট্রাক্টেড প্লেয়ার, যে কোনো প্লেয়ারের দিকে তাকালে যে নামটা সবথেকে বেশি আমাকে হিট করছে সেটা হচ্ছে ধীরাজ সিং মোয়েরাংতেম। না, আমি তখনও জানতাম না যে আদৌ মোহনবাগান কথাবার্তা বলছে কিনা, কারণ মাঝখানে আমি বারবার বলেছি যে ব্যাকআপ গোলকিপার নিয়ে কোনো রকম আলোচনা মোহনবাগানের অন্দর থেকে আমার কানে অন্তত আসেনি। আমি জানি না কেউ অন্য কোথাও আলোচনা করেছিল কিনা যে ধীরাজ সিং আসছে বা ধীরাজ সিংয়ের সইটা হচ্ছে। এটা একদমই সারপ্রাইজ একটা সিগনেচার, ধীরাজ সিংয়ের সিগনেচারটা, যেটা আমি বলবো যে মোহনবাগান ফ্যান্সরা অনেক দিন ধরে চেয়েছিল, যে ভিসালের পেছনে যে গেম লোডটা থাকে, যে ওয়ার্কলোডটা থাকে, যে প্রেসারটা থাকে, সেটা রিলিজ করার জন্য একটা প্লেয়ারকে অন্ততপক্ষে মোহনবাগানের দরকার ছিল। সেটা মোহনবাগান পেয়েছে। আমার মনে হয় যে এখানে মোহনবাগান ফ্যান্সরা খুশি থাকবে। প্লেয়ারকে গেম টাইম আর্ন করে নিতে হবে, কোচকে এখানে খুঁজতে হবে যে কোথায় আমি প্লেয়ারটাকে গেম টাইম দেবো। আমার মনে হয় ডুরান্ড কাপের আগে ও প্র্যাকটিস সেশন জয়েন করছে, ডুরান্ড কাপে ওর গেম টাইম পাওয়ার একটা সম্ভাবনা হাই থাকছে, কারণ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর আগে ভিসাল কাইথকে নিয়ে খুব একটা রিস্ক হয়তো মলিনা নাও নিতে পারেন। দ্বিতীয় একটা চান্স রয়েছে যে যখন সুপার কাপ চলবে, সুপার কাপটা কী ফরম্যাটে হয় সেটা একটা ব্যাপার, যখন সুপার কাপ চলবে সেটা যদি আইএসএলের মাঝখানে চলে, তাহলে সেখানে আবার ধীরাজের একটা গেম টাইম পাওয়ার চান্স থাকবে, তাহলে বিশাল কোথাও সেই সময় একটু রেস্ট পাবে। বাকিটা কোচ, তিনি অনেক বেটার বোঝেন আমাদের থেকে ফুটবলটা, জানেন, তিনি অনেক বেটার ওয়েতে পুরো ব্যাপারটাকে এক্সিকিউট করতে পারবেন। নাও লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা অবশ্যই কিন্তু ইস্টবেঙ্গলের 6th ফরেনার নিয়ে। দেখো, এখানে আমি একটা ডিসক্লেমার দিতে চাই, আমার কাছে কোনো নাম শেয়ার করার মতো নাম নেই। আমি যতটুকু ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি সেখানে নাম ধাম কোনোভাবে আমাকে কিছু জানানো হয়নি। 3টে ইনফরমেশন আমার শেয়ার করার রয়েছে, আগামী দিনে ক্লিক করলে ভালো কথা, না হলে কিছু করার নেই। যতটুকু পেয়েছি ততটুকু আমি শেয়ার করার চেষ্টা করছি, কারণ 6th ফরেনার কবে আসবে, কবে তার সিগনেচার হবে, কবে মাঠে নামবে, কবে প্র্যাকটিসে যোগ দেবে, এটা সবার জানার ইচ্ছা এই মুহূর্তে চরমে রয়েছে। তার রিজনটা আগে শেয়ার করা যাক, কারণ ডুরান্ড কাপের ঘন্টা বেজে গেছে, খুব বেশি দিন আর বাকি নেই। তার আগে এখনও অবধি 6th ফরেনারের কোনো রকম নামগন্ধ খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই প্লেয়ার কবে আসবে, কবে যোগ দেবে, কেউ কিচ্ছু জানে না। হঠাৎ করে তাকে যদি নামিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে পারফরমেন্সেরও পিক লেভেল থাকবে না। এবং একটা টিম যখন এতদিন ধরে প্র্যাকটিস সেশনে রয়েছে, তার একটা কম্বিনেশন সেট হয়েছে, সেখানে সেই প্লেয়ারটা সেই কম্বিনেশনটাকে বুঝবে না, প্লেয়ার বাকিরা যারা রয়েছে, টিমমেটস রয়েছে, তাদেরকে ঠিকঠাকভাবে চিনবে না, কমিউনিকেশন ঠিক হবে না। তো এই কারণেই ফ্যানেদের কোথাও একটা হাই ডিমান্ড রয়েছে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল সেই 6th ফরেনারকে নিয়ে আসা হোক। এবার আমি 3টে ইনফরমেশন এখানে শেয়ার করতে পারি, যা কিছু গ্যাদার করতে পেরেছি। নাম্বার 1, যে সেই প্লেয়ার কিন্তু এই মুহূর্তে ফাইনাল, বাট হ্যাঁ, সিগনেচার হয়েছে কি হয়নি আই এম নট শিওর। যদি একদম ফাইনাল স্টেজে সব কিছু কমপ্লিট হয়ে গিয়ে থাকে, তাহলে আমি আশা করতে পারি যে হয়তো সেই সিগনেচারটা হয়ে গেছে এবং সেটা একটা সারপ্রাইজ নাম আসছে। যা কিছু নাম কয়েকদিনে ঘোরাফেরা করেছে, আলোচনা হয়েছে, এরকম কোনো নাম নয়। সেকেন্ড যে বিষয়টা আমি শেয়ার করতে পারি, যে তার এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু ভালো লিগে খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। মানে যে লিগগুলোকে আমরা বলি যে আমাদের এখানে খেলতে আসার জন্য যথেষ্ট হাই স্ট্যান্ডার্ড লিগ, যেমন স্পেনের লিগ, ফ্রান্সের লিগ, ইংল্যান্ডের লিগ, এই ধরনের লিগগুলো, তার কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে সেখানে খেলার। অ্যান্ড নাম্বার 3, যেটা নিয়ে আমার মনে হয় যে কোনো টিমের ফ্যান বেস সব থেকে বেশি কনসার্ন থাকে, সেটা হচ্ছে প্লেয়ার তো আসছে ভাই, ঠিক আছে, সে লা লিগাতে কবে 10 বছর আগে খেলেছে, কি ইপিএলে কবে 9 বছর আগে খেলেছে, সেটা আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে কি ম্যাটার করে না, প্লেয়ারটার এজ। যতটুকু অন্ততপক্ষে ইনফরমেশন গ্যাদার করতে পেরেছি, সেই প্লেয়ারের এজ কিন্তু 29 থেকে 32 এর মধ্যে। এবার এইটুকু আমি ইনফরমেশন শেয়ার করতে পারি। এর বাইরে 4 নম্বর ইনফরমেশন, তার নাম ধাম, গোত্র, কোন দেশ থেকে আসছে, কোন কোন ক্লাবে খেলার এক্সপিরিয়েন্স রয়েছে, আমি সিরিয়াসলি জানি না, শেয়ার করতে পারলাম না। যদি কারো মনে হয় যে এইটুকুতে কেউ সন্তুষ্ট থাকবে তো ভালো কথা, কিন্তু হ্যাঁ, আমার মনে হয় যে আরও কিছুদিন ওয়েট করতে হবে। যদি ফাইনাল স্টেজে সিগনেচার কমপ্লিশন নাও হয়ে গিয়ে থাকে, তাহলে সেই সিগনেচার কমপ্লিট হওয়ার পর তার ভিসা প্রসেস রয়েছে, সেটা হতে একটু সময় লাগবে। সো যদি একদম ফাইনাল স্টেজে হয়, এটা আমার গেসিং বলতে পারো, যদি একদম ফাইনাল স্টেজে হয় বা যদি একদম সিগনেচার
আজকালের মধ্যে যদি হয়েও যায়, তাহলেও সেই প্লেয়ারটার অ্যারাইভ করতে হয়তো 3 to 5 ডেজ ম্যাক্সিমাম সময় লাগার কথা। বাট ডিপেন্ড করছে যে সিগনেচারটা হচ্ছে কবে, সেই মহেন্দ্রক্ষণটা কবে আসছে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। এবং তারপরে আমার মনে হয় যে সিগনেচার হয়ে যাওয়ার পর একটা বড় মিডিয়া থেকে ব্রেকিং নিশ্চিতভাবেই এসে যাবে। আর যদি ক্লাবের তরফ থেকে একদম সারপ্রাইজ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে যায়, আমার মনে হয় যে সেটা ফ্যানেদের জন্য অনেক বেশি এন্টারটেনিং হবে, অনেক বেশি সেটা ভালো লাগার জায়গা তৈরি করবে। বাকিটা তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই শেয়ার করতে থাকো। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।